ফ্যাসিবাদীরা পালালেও চক্রান্ত বন্ধ হয়নি এখনো, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। কিছু লোভী দল নির্বাচনের বিরোধিতা করছে, মন্তব্য মির্জা আব্বাসের। শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। 12ই মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। 3 দিনের সফরে আজ ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। 1 লাখ উদ্বাস্তুর সাথে যোগ দেবেন ইফতারে। রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এমবিবিএস বিডিএস ছাড়া নামের আগে ব্যবহার করা যাবে না ডাক্তার পদবি। রায় হাইকোর্টের। কোথাও কোথাও কর্মবিরতি চলছেই, সেবা বন্ধে দিশেহারা রোগী স্বজনরা। রোগী দেখতেছি না ওরা। আজকে আবার আসছি, দেখি এই অবস্থা। 3 দিন থেকে আমার ছেলেটা অসুস্থ। ট্যাক্স দেওয়া হতো, এই দেশে বাস করি, তাহলে আমার তো অধিকার আছে। পাকিস্তানের ট্রেন ছিনতাই এবং জিম্মি দশার অবসান। শ্বাসরুদ্ধকর কমান্ডো অভিযানে 33 হামলাকারী নিহত। উদ্ধার করা হয়েছে সব যাত্রীকে। সবাইকে আমন্ত্রণ। যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক বীজ বপন করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর মির্জা আব্বাস বলেছেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। নেতাদের অভিযোগ, নতুন দল এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে হয় নাগরিক অবস্থান কর্মসূচি। সেখানে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি অভিযোগ করেন, নতুন দল এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। বলেন, গণপরিষদ নয়, বরং নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে। 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে দুপুরে শাহজাহানপুরে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। ভোট ও নির্বাচনকে ভয় পায় তারা। ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে যা খুশি তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? সন্ধ্যায় বারিধারায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক বীজ বপন করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে, কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও বন্ধ হয়নি তাদের চক্রান্ত। তাই শক্তিশালী সংসদ গঠনের মাধ্যমে সংস্কার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি। সংবিধানের গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার আমরা নিয়ে আসব। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে রয়েছেন সাবেক 2 আইজিপি হাসান মাহমুদ, বেনজির আহমেদ এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এরা 3 জনই বিদেশে আছেন। এছাড়া 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় কারাগারে। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বর। দিনভর হেফাজতে ইসলামের কর্মসূচির পর রাতে আসে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা। মধ্যরাত থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এতে শুরু থেকে শতাধিক নেতাকর্মী নিহতের দাবি করে হেফাজত ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়। বুধবার মামলাটি আমলে নিয়ে শুনানি হয় ট্রাইব্যুনালে। নির্দেশ দেওয়া হয় 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের। সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক, বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তৎকালীন ডিএমপির ডিসি মোল্লা নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারের বিরুদ্ধে। যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র এবং ইয়েতিম, শিশু, কিশোর, কোরআনের হাফেজ, এই ধরনের মানুষ। এবং পরবর্তীতে তাদের সংখ্যা নিরূপণের ব্যাপারেও কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছে অজ্ঞাতনামা কবরে। তাদের সংখ্যা নিরূপণ করতে দেওয়া হয় নাই। তাদের পরিবারবর্গের কাছে গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রকাশ না করেন যে তাদের সন্তানেরা এখানে মারা গিয়েছেন কিনা। শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচি ঘিরে হতাহতের বিষয়টি এখনও রহস্যে ঘেরা। তাছাড়া ভোররাতে মতিঝিলের ওই ঘটনায় শাহবাগে থাকা গণজাগরণ মঞ্চের নেতাদের কি ভূমিকা তাও জানা জরুরি। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় এই গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন, কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। শুনানির সময় ট্রাইব্যুনালে ছিলেন হেফাজত নেতারা। মামলা নিয়ে বিচারকদের সিদ্ধান্তে সন্তুষ্টি জানান তারা। অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করেছি এবং তদন্ত সাপেক্ষে আরও যারা অপরাধী তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য দাবি উত্থাপন করেছি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আমার নাম 3 দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ছাড়াও তার সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি। যোগ দেবেন 1 লাখ রোহিঙ্গার গণ ইফতারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা গুতেরেসের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। বলছেন, রোহিঙ্গাদের ভরণ পোষণ এবং প্রত্যাবাসন ইস্যুতে আর্থিক সহায়তা বৃদ্ধির উপর জোর দেবে বাংলাদেশ। জাতিসংঘের মহাসচিব হবার আগে থেকেই বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে অবগত আন্তোনিও গুতেরেস। সবশেষ 2017 সালে ঢাকায় এসেছিলেন তিনি, গিয়েছিলেন কক্সবাজারে। প্রায় 7 বছর পর এবার ভিন্ন বাস্তবতা ও পরিবর্তিত বাংলাদেশে 3 দিনের সফরে আসছেন তিনি। এবারও রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি, সাথে থাকবেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুতেরেসের সফরসূচি সম্পর্কে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়, এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। জাতিসংঘ মহাসচিবের এই সফরে আলোচনার কেন্দ্রে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা ইস্যু। রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটা জরুরি তাও জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরার চেষ্টা করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন এই বিশ্লেষক। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়াও রোহিঙ্গাদের কে বাংলাদেশে থাকাকালীন সময়ে যে ধরনের বৈশ্বিক সহায়তা প্রয়োজন সেই বিষয়ে একটা বড় রকমের আলোচনা এখানে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গাদের পুনর্বাসন এবং প্রত্যাবাসনের জন্য যে ধরনের আর্থিক সহায়তা দরকার সেই জায়গাতে এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। মূলত সেটা খাদ্য কেন্দ্রিক এবং অন্যান্য সহায়তা কেন্দ্রিক। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মহাসচিব জোর দিবেন। রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের তদন্ত এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। আইনি সহায়তা বা যে ধরনের তথ্যগত, প্রযুক্তিগত এবং বৈশ্বিকভাবে যে ধরনের সহায়তা করা দরকার সেই দিকেও হয়তোবা এই আলোচনাটা যাবে। সফর নিয়ে 14 মার্চ জাতিসংঘ মহাসচিব একটি প্রেস ব্রিফিং করতে পারেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা সম্পর্কে অবহিত করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা। তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার প্রাপ্তিতে তার দেশ কাজ করছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা কথা বলেন। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানান যে তার দেশ মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছে এবং নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার নিশ্চিত করতে এটি এগিয়ে নিচ্ছে। জানান, গাম্বিয়ার প্রেসিডেন্ট এই বিষয়ে পূর্ণ সমর্থন দিচ্ছেন এবং এটি গুরুত্বের সঙ্গে দেখছেন। এ সময় অধ্যাপক ইউনূস গাম্বিয়াকে রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জন্য ধন্যবাদ জানান এবং মামলার সফল নিষ্পত্তির জন্য গাম্বিয়ার অবিচল প্রতিশ্রুতি এবং প্রচেষ্টার প্রশংসা করেন। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে সমাবেশ করেছেন চিকিৎসকরা। সমাবেশ শেষে তারা পদযাত্রায় অংশ নেন। পদযাত্রা চলাকালে আদালতের রায় আসে। রিটের প্রেক্ষিতে আদালত বলেন, এমবিবিএস এবং বিডিএস ছাড়া ডিপ্লোমা কিংবা অন্য সনদধারীরা নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। এই রায়কে স্বাগত জানান আন্দোলনরত চিকিৎসকরা। তাদের সমাবেশ থেকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ এবং ম্যাটস বন্ধের দাবিও জানানো হয়। এমবিবিএস ও বিডিএস পদবীর সঠিক ব্যবহার, ম্যাটস বন্ধ এবং সুরক্ষা আইন প্রণয়ন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল থেকে শহীদ মিনারে আসতে শুরু করেন চিকিৎসকেরা। চিকিৎসকদের পাশাপাশি সমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করছে বলে অভিযোগ করেন তারা। একটা প্রপার নলেজ নাই, সে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে এবং সাধারণ যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তারা কিন্তু বুঝবে না যে আসল ডাক্তার কারা আর ভুয়া ডাক্তার কারা। এগুলা লেখার পূর্বে তার প্রতিক্রিয়াটা কি হবে সেটা জানানো জরুরি। মানে যে এই সাকপদের যে প্রতিষ্ঠান আছে এগুলো বন্ধ করে দিলেই আর এই উৎপাদনটা হবে না, আর উৎপাদন না হলে তারা বলতে পারবে না যে আমি বেকার। এটা তো আরো অনেক লেন্দি প্রসেস, সেটার সাথে তুলনা করে আপনি 6 মাসের বা 1 বছরের ট্রেনিং প্রাপ্তদের কিভাবে আপনি ডাক্তারদের সাথে তুলনা করতে পারেন? আমরা তো জাস্ট লেখাপড়া কমপ্লিট করার জন্য 6 বছর চলে যায়, আর কিভাবে একটা প্রেসক্রাইবে হাত দিতে পারে? হাতটা কি কাঁপে না? উপজেলা পর্যায়ে শূন্যপদ পূরণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। একটা পেশেন্ট পার্টির একটা আক্রমণাত্মক ভূমিকা থাকে যে নিয়ে আসলাম, তার মানে তারা চায় হাসপাতালে আনা মাত্রই রোগী ভালো হয়ে যাক, কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটির কারণে আমরা এটা যখন দিতে পারি না তখন তাদেরকে রেফার করতে হয়। রোগীদেরকেও তো এই জিনিসটা মানতে হবে, তাদেরকেও যারা যে এসে ডাক্তারের গায়ে হাত তোলা, হসপিটালে ভাঙচুর করা, এইগুলো অবশ্যই বেআইনি। স্টেরয়েড দিয়ে আপনাকে কালকের মধ্যে আমি সোজা করে দাঁড় করায় দিতে পারবো, বাট ইট ইজ দ্য জুডিশিয়াল প্র্যাকটিস। পেশেন্ট পার্টি আমাদেরকে ভুল বুঝছে এবং তারা এসে মারধর থেকে শুরু করে যে কোনো ধরনের নির্যাতন ডাক্তারদের উপরে হচ্ছে। চিকিৎসকদের এই আন্দোলন চলাকালেই আদালতের রায় আসে। রিটের প্রেক্ষিতে আদালত বলেন, এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা কিংবা অন্য কোনো সনদধারীরা নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ, এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের যত প্রকার অপচিকিৎসা আছে সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে। আদালতের রায়ের পর বাকি 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেন চিকিৎসকেরা। দোয়েল চত্বরে পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে শিক্ষা ভবন পর্যন্ত যান চিকিৎসকেরা। পরে 15 সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিজেদের 4 দফার প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বন্ধ ছিল বহির্বিভাগের সেবা, এতে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। উচ্চ আদালতের রায়ে ডাক্তার পদবীর বিষয়টি সুরাহা হলেও অন্য 4টি দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি আন্দোলনকারীদের। 5 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা রোগী এবং স্বজনদের। একই চিত্র ছিল চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও। চিকিৎসা সেবা পাওয়ার আশায় সকাল থেকে দুপুর পর্যন্ত বহির্বিভাগের সামনে বসে থাকতে দেখা যায় অনেক রোগী স্বজনদের। জরুরি স্বাস্থ্যসেবা চালু থাকলেও কোথাও কোথাও হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয়। কর্মবিরতি কর্মসূচির কারণে বরিশাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও বেশ কিছু সময় সেবা বন্ধ ছিল। রুগী দেখতেছে না ওরা,
আজকে আবার আসছি দেখি এই অবস্থা, তো এখন আমরা কি করতে পারি? শেষ 3 দিন থেকে আমার ছেলেরা অসুস্থ, তাহলে ওরা আন্দোলন ডাকবে, হয়তো আমাদের লাগে ওরা তো ডাক্তার পোশাক পরে আছে, আমাদের ছেলেপেলেকে ট্রিটমেন্ট করতে করে ওরা এই আন্দোলনটা ডাকতো। আমি ট্যাক্স দেওয়া হচ্ছে যে এই দেশে বাস করি, তাহলে আমার তো অধিকার আছে এই দেশে হচ্ছে যে চিকিৎসা নেওয়া। ধর্ষণ মামলার বিচার দ্রুত এবং যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে। এরই মধ্যে আইনটির খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর উপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাগুরায় চাঞ্চল্যকর 8 বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও হয়রানির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ করছে বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ। এ নিয়ে বুধবার সচিবালয়ে আইন উপদেষ্টা দপ্তরে আসে ধর্ষণ বিরোধী মঞ্চের একটি প্রতিনিধি দল। মাগুরায় শিশু ধর্ষণের বিচার কাজ 1 মাসের মধ্যে সম্পন্ন করা, মুনিয়া তনু ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় আনা, ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা সহ 5 দফার দাবি জানান তারা। পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে নাই। আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে। ধর্ষণ বিরোধী মঞ্চের 5 দফা স্মারকলিপিকে যৌক্তিক বলে মনে করেন আইন উপদেষ্টা। বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে বলে জানান তিনি। মাগুরার ঘটনায় কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। নারীদের প্রতি হেনস্থা, হয়রানি বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান আইন উপদেষ্টা। আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে অধিকার কাউকে দেওয়া হয় নাই। এদিকে সংবাদ সম্মেলনে মাগুরায় ধর্ষিত শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শিশুটির শারীরিক অবস্থার অবনতির কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। কন্ডিশন আরও ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল has come down to 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday. প্রেস সচিব জানান, সিএমএইচ এর চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। শিশুটির জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। আমরা সবাই মিলে প্রার্থনা করি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে জিম্মি দশার অবসান হলো পাকিস্তানে। সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির 33 সদস্য। বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের যাত্রীদের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। অভিযানের সময় সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে 4 সেনা সদস্য নিহত হয়। যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি বলেও জানানো হয়। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ট্রেনটি ইরান আফগান সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকার একটি সুড়ঙ্গের কাছে পৌঁছাতেই হামলা চালায় বিএলএ। রেল লাইনের 2 পাশে বোমার বিস্ফোরণ ঘটায় বালুচ লিবারেশন আর্মির সদস্যরা। এরপর করা হয় গুলি। ট্রেন থেকে সব যাত্রীকে নামিয়ে করা হয় জিম্মি। যাত্রীদের মধ্যে সামরিক বাহিনী ও পুলিশেরও বেশ কয়েকজন সদস্য ছিলেন। ঘটনাস্থলেই সন্ত্রাসীদের হামলায় প্রাণ যায় বেশ কয়েকজনের। কর্তৃপক্ষ জানায় ট্রেনটিতে প্রায় 450 যাত্রী ছিলেন। পুরো একটি ট্রেন এভাবে ছিনতাই এবং যাত্রীদের জিম্মির ঘটনায় তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। এ সময় 48 ঘন্টার আলটিমেটাম দেয় বিচ্ছিন্নতাবাদীরা। তাদের দাবি ছিল বালুচ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি, সেই সাথে ফিরিয়ে দিতে হবে গুম হওয়া স্বাধীনতাকামীদের। সন্ত্রাসীরা হামলা করবে, একের পর নারী এবং শিশুদের হত্যা করবে, আর আমরা তাদের দাবি মেনে নেব, এটা ভাবার কোনো সুযোগ নেই। যারাই সহিংসতা করবে তাদের জবাবও অস্ত্রের মাধ্যমে দেওয়া হবে। সামরিক বাহিনী এবং পুলিশের যৌথ অভিযান শুরু হলে তাতে বাধার মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ট্রেনের জিম্মি যাত্রীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএর সদস্যরা। অভিযান অব্যাহত রাখলে জিম্মি থাকা যাত্রীদের হত্যার হুমকিও দেওয়া হয়।
এরপর অভিযান শুরু করে স্পেশাল ফোর্স এসএসজি। পাকিস্তান আইএসপিআর জানায় ট্রেনটিকে ঘিরে রেখেছিল বালুচ আত্মঘাতী হামলাকারীরা। প্রথমে তাদের হত্যা করে স্নাইপাররা, এরপর বগির ভেতরে ঢুকে চলে অভিযান। প্রথমে স্নাইপাররা বাইরে থাকা আত্মঘাতী হামলাকারীদের হত্যা করে, এরপর কমান্ডোরা বগির ভেতরে গিয়ে অভিযান চালায়, সেখানে থাকা বিচ্ছিন্নতাবাদীদের হত্যা করে। এভাবে একের পর এক বগি সন্ত্রাসী মুক্ত করে কমান্ডোরা। সফল এই অভিযানে কোনো যাত্রীর ক্ষতি হয়নি, সবাই নিরাপদে আছেন। রুদ্ধশ্বাস অভিযানের পর অবশেষে জিম্মি নাটকের অবসান হয়। সামরিক বাহিনী বলছে 33 হামলাকারী অংশ নেয় ট্রেনটি ছিনতাইয়ে। অভিযানে নিহত হয়েছে সবাই, অন্যদিকে উদ্ধার করা হয়েছে সব যাত্রীকে। স্বাধীন রাষ্ট্রের দাবিতে গেল কয়েক দশক ধরে বেলুচিস্তানে চলছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দেশের বিভিন্ন স্থানে শাপলা এবং জুলাই গণহত্যাকারীদের দোসরদের বিরুদ্ধে এবং নারী নির্যাতন ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল হয়েছে। শাপলা ও জুলাই গণহত্যাকারী এবং তাদের দোসরের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার রাতে নগরীর প্রেস ক্লাব চত্বরে ইনসাফ মঞ্চ ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, শাহবাগ কায়েমের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা প্রতিহত করবে ছাত্র জনতা। ভারতীয় হেজিমনির প্রতিবাদ এবং লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে রংপুরেও মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে নগরীর প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পায়রা চত্বর যায়, পরে আবারও প্রেস ক্লাবে এসে সমাবেশ হয়। বক্তারা বলেন, দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে মাঠে থাকবে শিক্ষার্থীরা। এছাড়া লক্ষ্মীপুর, বরগুনা সহ কয়েকটি জেলায় মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এদিকে সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মশাল মিছিল হয়েছে। বুধবার সন্ধ্যার পর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। মশাল মিছিলটি শহরের সূর্য শিক্ষা ক্লাব থেকে বের হয়। প্রধান সড়ক হয়ে মিছিলটি শাপলা চত্বর ঘুরে চেঙ্গি স্কোয়ারে যায়, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র ডেটা অথরিটি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকছে এনআইডি কার্যক্রম, এমন তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেছেন, অপতথ্য এবং তথ্য চুরি ঠেকানো সহ উন্নত নাগরিক সেবার জন্য সরকার বহির্বিশ্বের মতো স্বতন্ত্র ডেটা অথরিটি করতে চায়, তবে তা এখনও ধারণা পর্যায়ে। জাতীয় পরিচয়পত্রের কর্তৃত্ব নিয়ে নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন নতুন নয়, বরং আওয়ামী লীগ সরকারের আমলেও আরেক দফা আন্দোলন করেন তারা। যদিও সেই আন্দোলনের মুখেই নির্বাচন কমিশন থেকে এনআইডি স্থানান্তর করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় সংসদে পাশ করা হয় জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয় আইনটি বাতিলের প্রস্তাব করে। 3 জানুয়ারি সেই প্রস্তাব অনুমোদন করে নির্বাচন কমিশনের হাতেই সরকার এনআইডির কর্তৃত্ব রাখে। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সরকারের কাছে এনআইডির জন্য স্বতন্ত্র স্বাধীন সংস্থা গঠনের সুপারিশ করে, যা নিয়ে আপত্তি জানিয়ে আন্দোলনে নেমেছে ইসির কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু এনআইডির জন্য কেন এই স্বতন্ত্র সংস্থার প্রয়োজন, বিষয়টি ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। একটা মাত্র অথরিটি সব ডেটার কন্ট্রোল নিয়ে নেবে না। সব ডেটার কন্ট্রোল নিয়ে নিলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই ডেটা ভালনারেবিলিটি তৈরি হয় এবং ডেটা ফ্লোতে বাধার সৃষ্টি হয়। তো এটা আমরা আমাদের গত 15 বছরের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। আমাদের ডার্ক ওয়েবে 5 কোটি মানুষের তথ্য পাওয়া যাচ্ছে। অপারেবিলিটিটা আমরা বেটার করতে চাচ্ছি এবং যেহেতু আমাকে ডিপিআইতে যেতে হবে, সেই জন্য আমার একটা জাতীয় ডেটা অথরিটি থাকা দরকার। প্রত্যেকটা মন্ত্রণালয় তার সেবা দেওয়ার জন্য যতটুকু ডেটার প্রয়োজন ততটুকু ডেটার ওনারশিপ নেবে। নাগরিক তথ্য সুরক্ষায় বিশ্বের অনেক দেশেই এমন স্বতন্ত্র সংস্থা রয়েছে। সেই মডেলেই ডাটা অথরিটি করতে চায় সরকার। এটা একটা ধারণার মধ্যে আছে, যেই ধারণাটা বৈশ্বিক স্ট্যান্ডার্ডকে কমপ্লিমেন্ট করে। আমরা বলছি না যে নির্বাচন কমিশনের যে আইটি সেল আছে আমরা সেটাকে বন্ধ করে দেব। এর মাধ্যমে প্রত্যেকটা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে। তাদের ডেটা প্রাপ্তির অন্য মন্ত্রণালয়ের উপরে তাদের যে ডেটা অধিকার, এই অধিকারটা সুরক্ষা পাবে। এখন নির্বাচন কমিশন যেই ডেটাবেসটা মেনটেন করে তারা সেটাই মেনটেন করবে, কিন্তু ধীরে ধীরে আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা অথরিটির দিকে যেতে হবে। সরকারের এমন পরিষ্কার অবস্থান থাকলেও আন্দোলন অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এনআইডির কর্তৃত্ব নির্বাচন কমিশনের অধীনে রাখতে বৃহস্পতিবার সারা দেশে 2 ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
সংবাদকর্মীদের বেতনের জন্য আরেকটি আন্দোলন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সাংবাদিক ইউনিয়ন এক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, শেখ হাসিনার আমলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না, যার জন্য জুলাই অভ্যুত্থানে টেলিভিশন কিংবা পত্রিকা নয়, মাল্টিমিডিয়া রিপোর্টাররাই স্বৈরাচারের অপকর্ম ফাঁসে অগ্রণী ভূমিকা পালন করে। বেসিক মিনিমাম ওয়েজের নিচে কোনো প্রতিষ্ঠান বেতন দিলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায়। জার্নালিজমটা আপনি প্যাশন হিসাবে নেন, আপনি আসেন, কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে মালিকরা। এটা নিয়ে সত্যিকার অর্থে আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করা উচিত। নড়াইলের লোহাগড়ায় মাটি খুঁড়ে 6 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে শিশুটির দাদিকে। বুধবার সন্ধ্যায় চর শামুকখোল এলাকা থেকে শাহাদাত মোল্লা নামের ওই শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। জানায় 20,000 টাকা নিয়ে শাহাদাত এবং তার মায়ের সাথে বাকবিতণ্ডা হয় দাদি রাবেয়া বেগমের। পরে বিকেল থেকে নিখোঁজ হয় শিশুটি। এই ঘটনায় মাইকিং করলে এক ব্যক্তি পরিবারকে জানায় শাহাদাত ও তার দাদিকে বাড়ির পাশের পুকুর পাড়ের দিকে দেখেছেন তারা। সেই তথ্য মতে মাটি খুঁড়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। বুধবার রাতে নড়াগাতি থানার জয়নগর বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আনসার জমাদারের সাথে পিরু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বাজারে আনসার জমাদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পিরু মিয়ার সমর্থকদের উপর হামলা চালায়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আকরাম শেখকে মৃত ঘোষণা করেন। রাজশাহীর তানোরে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে আহত গানিউল ইসলাম নামে দলটির এক নেতা মারা গেছে। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি। নিহত গানিউল তানোরের পাচন্দর ইউনিয়ন বিএনপির সদস্য। গতকাল তানোরে বিএনপির ইফতার এবং দোয়া মাহফিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফউদ্দিন। আর তাকে বরণ করা নিয়ে বাকবিতণ্ডা হয় ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মমিনুল হকের অনুসারীদের সাথে। রাজশাহী ও নোয়াখালীতে নারীদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটেছে। নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটু মন্তব্যের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পাস থেকে ছাত্রীবাসে যাওয়ার পথে এক নারী শিক্ষার্থীকে বহিরাগতরা উত্ত্যক্ত করে। বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় শিক্ষার্থীরা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিহার থানায় মামলা দায়ের করেছে। অন্যদিকে ইফতার মাহফিল থেকে ফেরার পথে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক নারী শিক্ষার্থীকে হেনস্থার ঘটনা ঘটেছে। প্রতিবাদে চৌমুহনী টু মাইজদি আঞ্চলিক মহাসড়ক ঘণ্টা 2-এর জন্য অবরোধ করে শিক্ষার্থীরা। জানায়, এক ছাত্রী সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার পথে অটোরিকশার পেছনে বসা যাত্রীরা তাকে হেনস্থা করে এবং তার মুঠোফোন ও নগদ অর্থ লুট করে। পরে সিএনজি থেকে তাকে বাইরে ফেলে পালিয়ে যায় তারা। গভীর রাতের আগুনে পুড়ে গেছে মহাখালী 7তলা বস্তির প্রায় 2 শতাধিক ঘর। গতর খাটা আয়ে তিল তিল করে সাজানো সংসার, বিপদের জন্য জমানো টাকা কিংবা সম্পদকেও ছাড়েনি আগুন। নিঃস্ব অস্ত্রহীন কয়েকশো মানুষ। রমজান মাসে সেহরি, রোজার ইফতার ছাপিয়ে তাদের হাহাকার এখন মাথা গোজার ঠাঁই নিয়ে। বুধবার ভোর রাতে সেহরির সময় আগুন লাগে মহাখালী 7তলা বস্তিতে। 1.5 ঘন্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, কিন্তু ততক্ষণে ছাই 2 শতাধিক ঘর। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব বস্তিবাসীর একজন হালিমা বেগম। ঘর বলতে কিছুই নেই, আর সাথে গেছে 2 মাসের রসদ। কি খাবেন, কই ঘুমাবেন, সব অনিশ্চিত। 2 বস্তা ডাল আসিন, 20 কেজি তেল আসিন, 14 কেজি বুট আসিন, 8 কেজি না 10 কেজি, এতে তো অনেক 12,000 জিনিস আছে। একই অবস্থা রাবেয়া বেগমেরও। 2 মাস বয়সী নাতনি তানহাকে কোলে নিয়ে কথা বলতে গিয়ে গলা ধরে আসে এই বৃদ্ধার। দেখি আগুন ধরে উঠছে, এর মধ্যে মনে করছি লিবেইতে পারমু, এই দৌড়াইছি 2 ভাই বোনে লিবেইতে তো পারি না। ঘর দেড়টা হুতো বাড়ি করতে না, একটু ঔষধও বাড়ি করতে না, ঔষধ খাইলেও তো বাঁচতাম। বুধবার দুপুরে গিয়ে দেখা যায় পুড়ে যাওয়া আস্তরের মাঝে কিছু একটা খোঁজার চেষ্টা করছেন কেউ কেউ। কেউ আলাদা করে লোহার অবশিষ্ট অংশ তুলে নিয়ে
বিক্রি করছেন কিছুটা নগদ টাকার আশায়। স্বর্ণ হারায় ফেলাইছি কথা বুঝছেন, স্বর্ণগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ওইগুলাই দেখতে আসি। টাকা টুকা আসলো, কিছু মালমূল আসলো, সব পুড়ে ছাই হয়ে গেছে। আইসে দেখি কিছুই নেই, কিছুই বের করতে পারি না, শুধু আমার মেয়েটা নিয়ে চলে গেছি। আমার তো যাওয়ার মতো স্থানও নাই, টাকা পয়সা সোনা দানা কেউ কিছু নিতে পারিনি। আমাদের কোনো সামর্থ্য নাই যে আমরা আজকে ইফতার করব, এরকম আমাদের খাওয়ার মতো কিছু নাই। বস্তিবাসীর মতে এর আগেও বেশ কবার আগুন লেগেছে এখানে, কারণগুলোও চিহ্নিত, কিন্তু নেই সচেতনতা। এখান থেকে বস্তির বিভিন্ন জায়গায় কারেন্টটা গেছে, এখানে লুটটা বেশি হয়, এই জন্য এই মিটারে একটা ঘর ছিল, এই ঘর থেকে প্রায় সূত্রপাত হয়, কিন্তু এবার আর নেবানো যায় না। ও বড় লাইন সে লুট টানতে পারতেছে না, বিদায় দুই দিন পর পর ব্যারাস্ট হইতেছে, এই রাস্তাটা যদি একটু জায়গা হতো আরো দ্রুত মানুষ বেরোতে পারতো বা আরো কিছু মালামাল নিয়ে সরে যেতে পারতো। দুপুরের পর সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য প্রায় 14 কেজি ওজনের ত্রাণ বস্তা দেয়া হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের খাবার, যদিও বস্তিবাসীর বড় চিন্তা কোথায় মিলবে মাথা গোজার ঠাঁই। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে মহাসড়কের দুপাশে ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় 15 জন হকার দোকানিকে আটক করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানা জানায়, সড়ক দখল করে ফুটপাতে হকারদের ভ্রাম্যমাণ দোকানের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল। সেই চলাচল নির্বিঘ্ন করতে এই অভিযান চালানো হয়, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাজবাড়ীতে ভ্যানে করে মরা মুরগির মাংস বিক্রি দায়ে এক বিক্রেতাকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে 2.5 মণ মাংস। বুধবার দুপুরে রতনদিয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার শামস সাদাত মাহমুদুল্লাহ। তিনি জানান, মরা মুরগির মাংস বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাজার পরিদর্শনে যান তিনি। সত্যতা পেয়ে ব্যবস্থা গ্রহণ করেন। জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলেও জানান। সুন্দরবন এলাকা হতে 25 কেজি হরিণের মাংস জব্দ সহ 5 শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শিবসা নদীতে এই অভিযান চালানো হয়। কোস্টগার্ড জানায়, আটককৃতরা সবাই খুলনার কয়রা থানার বাসিন্দা। মাংসের পাশাপাশি তাদের থেকে হরিণের শিকারের ফাঁদ, কাঠের ডিঙ্গিও জব্দ করা হয়। বন্যপ্রাণী হত্যা এবং পাচার রোধে এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদী পাড়ের লোকালয় থেকে ধরা পড়েছে একটি কুমির। বুধবার রাতে গড়াই নদী পাড়ের সুবিদ্যা গোবিন্দপুর গ্রামের খিলাফত মেম্বারের বাড়ির কাছে এই কুমিরটি ধরা পড়ে। স্থানীয়রা জানায়, নদী থেকে সেই বাড়িতে ওঠার সময় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ফেলে। পরে কুমিরটিকে শৈলকুপা থানায় নেয় স্থানীয়রা, আর সেখান থেকে বন বিভাগের কর্মকর্তারা হেফাজতে নেবেন। এর আগেও গড়াই নদীতে কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়নে আরও একটি বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি স্থাপন করেছে বিজিবি। বুধবার বিকেলে এই খাদলা বিওপির উদ্বোধন করেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। এ সময় সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান, সহকারী পরিচালক মতিউর রহমান উপস্থিত ছিলেন। পরে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালান সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে নিরাপত্তা জোরদার করার জন্যই এই বিওপি স্থাপন করা হয়েছে। গাজীপুরের কাশিমপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার এবং দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। মহানগর কাশিমপুর থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রায় 8000 রোজাদারের সমাগমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবে, তাই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের তাগিদ দেন তিনি। হযরত শাহ বকশী রাদিয়াল্লাহু আনহুর 226তম বাৎসরিক ওরস মাহফিল শ্রীনগর উপজেলার দেউলফোগ স্বপ্নপুরী সিনেমা হলের পেছনে তার মাজার শরীফে অনুষ্ঠিত হয়েছে। ওরস মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু। ওরস কমিটির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর খান, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক
মাহমুদ হাসান ফাহাদ সহ স্থানীয় বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবার জানাবো প্রবাসের কিছু খবর। যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার এবং দোয়া মাহফিল। এই আয়োজন করে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা বৃহত্তর নোয়াখালীর প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনাইটেড গ্রেটার নোয়াখালী সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাহাবুদ্দিন বাহার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহিদুর আলম মিঠু। আলোচনায় অংশ নেন শফি পাটোয়ারি, মাহবুব আলম বাবলু, শামসুল হুদা রাজু, মঈনুদ্দিন সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আইয়ুব খান, অস্টন বোর্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আব্দুল এম চৌধুরী, সাবেক কাউন্সিলর মাহমুদ হোসেন সহ আরও অনেকে। আয়োজন শেষে দেশ এবং জাতির মঙ্গল কামনায় হয় বিশেষ মোনাজাত। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হলো বিজনেস নেটওয়ার্কিং এবং ইফতার মাহফিল। আয়োজন ছিল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশনের। স্থানীয় একটি রেস্তোরাঁয় হয় এই অনুষ্ঠান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপ্রা আহমেদ নিয়াজি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকরা। ইসলামিক আলোচনা এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল জলিল এবং মাওলানা ইসমাইল হোসেন। এছাড়া স্পেনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হয়েছে ইফতার মাহফিল। এর আয়োজন ছিল বৃহত্তর কুমিল্লা সাংস্কৃতিক সংগঠন শান্তা কলমার। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সভাপতি মোশাররফ ব্যাপারী, সিনিয়র সহসভাপতি কামাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মুরাফ। উপস্থিত ছিলেন বার্সেলোনা এবং শান্তা কলমার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় মাহে রমজানের তাৎপর্য নিয়ে ধর্মীয় আলোচনা করা হয়। এরপর দেশ ও জাতির মঙ্গলে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পর্তুগালে বসবাসরত মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের স্বীকৃতি জানাতে সংবর্ধনা দিয়েছে সিইবি পর্তুগাল। এছাড়াও আয়োজন করা হয় নবীন বরণ এবং ইফতার মাহফিল। গেল শনিবার পর্তুগালের লিসবনে এক রেস্তোরাঁয় হয় এই আয়োজন। এতে উপস্থিত ছিলেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, তাদের পরিবার এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। সভাপতিত্ব করেন সিইবি পর্তুগালের সভাপতি জহুরুল ইসলাম মুন। বর্তমানে তিনি লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং একজন পিএইচডি ফেলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডক্টর সাবেরা পারভিন অ্যানি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্তুগাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লাইলা মুনতাসির দিনা। আর বিশেষ অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া। পিএইচডি সম্পন্ন করে মেরিট অফ অনার দেওয়া হয় ডক্টর হানিফ দেওয়ান, ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম এবং ডক্টর বিশ্বজিৎ রয়কে। এছাড়া মাস্টার্স সম্পন্ন করে মেরিট অনার লাভ করেন সজল সাহা। প্রথমবার করা হয়েছে, সেই হিসাবে আমি লাকি বলতে পারি যে প্রথমবার এই রিসিপশনটা আমি পেয়েছি। সিইবি চেষ্টা করছে এখানে যারা স্টুডেন্টস আছে, ফ্রেশার্স আছে এবং যারা আগে থেকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত, তাদের সাথে একটা কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করছে। আমরা আশা করি ভবিষ্যতেও এইভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা উদ্যোগ গ্রহণ করবেন, যাতে আমরা সকল স্টুডেন্টরা একত্রিত হতে পারি। মালয়েশিয়ার মাইশা গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে শিক্ষার্থী, শ্রমিক এবং এতিমদের জন্য আয়োজন করা হয়েছে ইফতার মাহফিল। রোববার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান জাম্বু আরাঙে হয় এই আয়োজন। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষকরা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাইশা গ্রুপের নির্বাহী পরিচালক মিন্টু ইসাক। আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এতিমরা। আয়োজনের শেষে দেশ ও জাতির মঙ্গলে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। যুদ্ধবিরতি তোয়াক্কা না করে আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে এক শিশু সহ কমপক্ষে 8 ফিলিস্তিনির। সোমবার গাজার একাধিক শহরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। আল জাজিরা জানিয়েছে দেইর আল বালাতে এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নেতজারিম করিডোরে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 6 ফিলিস্তিনির। রাফাতেও ইসরায়েলি সেনাদের ড্রোন হামলার এক নারীর মৃত্যুর খবর আসে। এছাড়া খান ইউনিসে বাড়িঘর লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। উপত্যকার ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে 50,000 ফিলিস্তিনি প্রাণ গিয়েছে। রাশিয়ার সাথে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় আয়োজিত বৈঠক শেষে ওয়াশিংটনের প্রস্তাবে সম্মতির কথা জানায় কিয়েভ প্রতিনিধি। যৌথ বিবৃতিতে দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের আলোচনা শুরুর কথা বলা হয়েছে। বৈঠকের পর ইউক্রেনকে আবারও সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহে রাজি হয়েছে ওয়াশিংটন। এবার রাশিয়ার কাছে তুলে ধরা হবে যুদ্ধবিরতি প্রস্তাব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন মস্কোর কোর্টে। যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ইতিবাচক আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন,